বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে আমি সাদর আমন্ত্রণ জানাচ্ছি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ বাংলাদেশের সংস্কৃতি এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। সেজন্য তো শুরুতেই আমরা জানব যে সংস্কৃতি কাকে বলে। সংস্কৃতি বাংলা শব্দ, ইংরেজি শব্দ হচ্ছে কালচার। সংস্কৃতি কাকে বলে এটা আমাদের আগে জানতে হবে। তো সংস্কৃতি কাকে বলে তোমাদের জন্য আমি বোর্ডে লিখে রেখেছি তোমাদের সুবিধার্থে। তোমরা সবাই যদি একটু তাকাও বোর্ডের দিকে তাহলে দেখতে পাবে সংস্কৃতির সাথে আমি প্রথমত লিখেছি কালচার, এবং পরবর্তীতে রয়েছে আসলে মানুষের জীবনধারা, মানুষের প্রকৃত পরিচয়। আমার প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা অলরেডি বুঝতে পেরেছো যে আজকে আমি কি নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে বাংলাদেশের সংস্কৃতি এবং সংস্কৃতি কাকে বলে। সংস্কৃতি বলতে গেলে আমি যদি তোমাদেরকে খুব সাধারণ অর্থে বা খুব অল্প কথায় যদি বলে থাকি, সেটা হচ্ছে অবশ্যই বাংলাদেশের মানুষের বা কোনো বিশ্বের যে কোনো দেশের মানুষের বা একটা নির্দিষ্ট দেশের মানুষের যে জীবনধারা রয়েছে বা যে জীবনের পরিচয় বোধ, জীবনধারা বোধ বা তারা কিভাবে জীবনযাপন করছে সেই ধরনটাকে কিন্তু মূলত সংস্কৃতি বলা হচ্ছে। এই ক্ষেত্রে তোমার শিক্ষা, চিকিৎসা, ইতিহাস, ঐতিহ্য এই প্রত্যেকটা বিষয়ের কিন্তু সংস্কৃতির দিক থেকে আলাদা আলাদা দৃষ্টিকোণ রয়েছে, যেগুলো কিনা নির্দিষ্ট দেশ, জাতি এবং স্থানকাল পাত্রভেদে কিন্তু খুব সাধারণত দেখা যায়। তো আসো আমরা বিস্তারিত আলোচনায় চলে যাই। সংস্কৃতির ইংরেজি প্রতিশব্দ আমি বললাম কালচার, এবং সংস্কৃতি বলতে গেলে আসলে মানুষের জীবনধারা, মানুষের প্রকৃত পরিচয়। আমি কি, আমি জাতি হিসেবে, আসলে আমরা জাতি হিসেবে মূলত বাঙালি জাতি। তো আমাদের সংস্কৃতির এটাই প্রধান পরিচয়ক যে আমরা মূলত বাঙালি। এরপরে রয়েছে জীবনযাপনের প্রতিচ্ছবি। আমরা বাঙালিরা কেমন ভাবে জীবনযাপন করি, সেই ক্ষেত্রে আমি যদি তোমাদের খুব সহজেই যদি বলতে যাই, আমাদের জাতীয় জীবনের বা বাঙালি জাতীয়তার সবচেয়ে বড় যে অনুষ্ঠানটা সেটা হচ্ছে আমাদের প্রাণের উৎসব পয়লা বৈশাখ। পয়লা বৈশাখটা দেখো আমরা কিভাবে পালন করি। আমরা এপ্রিল মাসের 14 তারিখে, যেটাকে বলা হচ্ছে পয়লা বৈশাখ, আমরা পালন করি। সেই দিন কিন্তু আমরা খুব বাঙালি জাতি আমাদের নিজস্ব আড়ম্বর এবং ইতিহাস ঐতিহ্যকে কিন্তু সামনে রেখেই ছেলেদের মধ্য থেকে যদি আমরা বলি, তারা কিন্তু সাদা পাঞ্জাবি পরে থাকেন এবং মেয়েরা কিন্তু সাদা শাড়ি এবং লাল পাড় বিশিষ্ট, বা ছোট ছোট বাচ্চারা যদি সেই ক্ষেত্রে কিন্তু তোমরা বেশ বাহারি ঢোল, হাতি, তবলা এই সমস্ত এবং বাঙালি যে গ্রামীণ ঐতিহ্যের চিরাচরিত যে রূপ সেগুলো কিন্তু আসলে তাদের কাপড় চোপড়ে কিন্তু দেখা যায়। এভাবে মূলত আমাদের সংস্কৃতির যে পয়লা বৈশাখ, এটা কিন্তু আমরা খুব মহা ধুমধামের সাথে এটা জামা কাপড় এভাবে আমরা পরিধান করে, এবং সবচেয়ে মূল যে আমাদের আকর্ষণটা থাকে সেটা কিন্তু অবশ্যই পান্তা ইলিশ থাকে। তো আমার প্রিয় শিক্ষার্থীরা, পান্তা ইলিশ বলো বা আমাদের পোশাক পরিচ্ছদ বলো, এগুলো সবই কিন্তু, এগুলো এক একটা অংশ কিন্তু একসাথে জুড়ে এসে কিন্তু আমাদের সংস্কৃতিটাকে বিশ্বের দরবারে কিন্তু আমরা তুলে ধরি। এবং পয়লা বৈশাখে যে রমনা সকালবেলা যে প্রভাতে যে রমনার বটমূলে যে আমাদের ছায়ানট শিল্পী করতে গেলে যে গানগুলো পরিবেশন করা হয়, এসো হে বৈশাখ এসো এসো, এর মাধ্যমে কিন্তু আমরা আমাদের সংস্কৃতি যে সবচেয়ে বড় উৎসব, বাঙালি জাতির প্রাণের উৎসব পয়লা বৈশাখ কিন্তু আমরা ঠিক এভাবেই পালন করি। তো আমি এই কথাটি পয়লা বৈশাখ বলার কারণ একটাই উদ্দেশ্য, যে আমাদের বাঙালি জাতির যে সংস্কৃতি সেই বিষয়টা যাতে তোমরা বুঝে উঠতে পারো। খুব সহজে সাবলীলভাবে তোমাদেরকে বোঝানোর জন্য কিন্তু আমি আসলে এই বিষয়টা তোমাদের সামনে তুলে ধরলাম। তো এরকম করে আমাদের বাঙালি জাতীয়তাবাদের বিভিন্ন সময় আমরা বিভিন্ন উৎসব অনুষ্ঠান দেখা যায় আমরা পালন করে থাকি। তো আমরা সচরাচর একটা দৈনন্দিন আমরা যাই করি, যেভাবে আমরা আমাদের জীবনযাপন পালন করি না কেন, যেভাবে আমরা আমাদের দৈনন্দিন কাজগুলো পরিচালনা করি না কেন, সবকিছুই কিন্তু আমি মনে করি যে আমাদের সংস্কৃতির একটা নির্দিষ্ট অংশ বা একটা সংস্কৃতির ধারাকে বা আমাদের ঐতিহ্যকে মেনে কিন্তু আমরা বাঙালি জাতি কিন্তু আমাদের সেই উৎসব অনুষ্ঠানগুলোকে অন্যান্য বিভিন্ন দেশ এবং জাতি থেকে কিন্তু আমরা স্বাতন্ত্র করে ফেলেছি। এর পরবর্তীতে এসো সমাজ জীবনের কোনো উদ্দেশ্য সাধনের লক্ষ্যে যা কিছু চিন্তা করে এবং কার্যক্রম পরিচালনা করা হয়। আমি একটু আগে তোমাদের বোঝানোর জন্য খুব সহজে কিন্তু পয়লা বৈশাখের যে বিবরণটা আমি দিয়েছিলাম, সেখানে কিন্তু মোটামুটি আমি কিন্তু এখানের অনেক কথাগুলোই বলে গেছি। এখানে আমাদের নিজস্ব চিন্তাধারা রয়েছে এবং আমাদের কার্যক্রম পরিচালনার কিন্তু ক্ষেত্র বিশেষে বিভিন্ন পদ্ধতি কিন্তু রয়েছে। আমার প্রিয় শিক্ষার্থীরা, আমি কিন্তু সেটা তোমাদের কিছুক্ষণ আগেই বলেছি। এবং পরবর্তীতে যদি তোমরা একটু খেয়াল করো তাহলে দেখবে সুন্দরভাবে সাজিয়ে পরিবেশন করা। এই ক্ষেত্রে দেখো আমরা যে কোনো একটা অনুষ্ঠানে, উৎসব অনুষ্ঠানে যদি আমরা যাই, সেই ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র খাবার রান্না করে কিন্তু রাখা হয় না, বরং সেগুলোকে পরিবেশন করা বা সার্ভ করার কিন্তু আলাদা সিস্টেম রয়েছে। তো আমাদের সংস্কৃতির বা আমাদের অতিথি আপ্যায়নতা বলো বা আমাদের অতিথি পরায়ণতা বলো, যে বিষয়টা রয়েছে সম্পূর্ণটা কিন্তু একটা সাজগোজের আসলে ব্যাপার।
কারণ আমরা একটা ডিশ শুধুমাত্র রান্না করে রাখলেই হবে না, আমরা একটা রেসিপি শুধুমাত্র রান্না করে রাখলে হবে না, সেটা পরিবেশন করার যে পদ্ধতি রয়েছে, অভিনব যে পদ্ধতি রয়েছে, তরতরিকা রয়েছে, কায়দা কানুন রয়েছে, এই সমস্তটা মিলেই কিন্তু আসলে সংস্কৃতির একটা অংশ হিসেবে কিন্তু আমাদের কাছে এসে ধরা পড়ে। তো মূলত ছোট কথা যদি বলতে যাই, এই ছিল আমাদের সংস্কৃতি, অর্থাৎ কোনো দেশ এবং জাতিকে তার বিশ্বের দরবারে নিজেদেরকে তুলে ধরার জন্য যে সক্রিয়তা রয়েছে, যে স্বাতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে, যা কিনা অন্য দেশ এবং জাতি থেকে আলাদা করে, সেটাই কিন্তু আসলে মূলত তার সংস্কৃতি। যেমন আমাদের দেশের যে গ্রামীণ সংস্কৃতি, সেই ক্ষেত্রে আমি যদি তোমাদেরকে খুব সহজে যদি বলি, ভাওয়াইয়া গান, ভাটিয়ালি গান, এবং আমাদের যে গ্রামীণ যে লোকসঙ্গীতগুলো রয়েছে, বাউল গানের আসর, এই প্রত্যেকটা বিবরণ বা আমাদের যে গ্রাম্য যে যাত্রাপালা রয়েছে, শিক্ষা সংস্কৃতির যে বিভিন্ন উপাদান রয়েছে, আমি মনে করি বিশ্বের অন্যান্য দেশ থেকে কিন্তু আমাদেরকে অবশ্যই স্বাতন্ত্র করে রেখেছে। তো আমরা যদি প্রিয় শিক্ষার্থীরা পার্ট 1 এ এই ছিল মোটামুটি সংস্কৃতি কি বা সংস্কৃতি কাকে বলে, সংস্কৃতি বলতে আমরা কি বুঝি, এই সম্পর্কে ছোট একটা আলোচনা। এবার চলো আমরা একটু এই পাশে পার্ট 2 তে চলে যাই। পার্ট 2 তে রয়েছে, দেখো আমি বোর্ডে তোমাদের জন্য সাজিয়ে রেখেছি শুরু থেকেই, বাংলাদেশের সংস্কৃতির উপাদান। পার্ট 2 এ কিন্তু তোমরা যদি যাও তোমাদের মূল বইয়ের 48-49 পৃষ্ঠায় রয়েছে, তো 49 পৃষ্ঠায় তুমি যদি যাও, সেক্ষেত্রে বাংলাদেশের সংস্কৃতির বিভিন্ন উপাদানগুলো কিন্তু আমাদের এখানে ধারণা খুব সুন্দরভাবে দেওয়া আছে, এবং তোমাদের সুবিধার জন্য মূল বইতে যেখানে প্যারা আকারে দেওয়া আছে, তোমাদের সুবিধার জন্য কিন্তু আমি বোর্ডে এটাকে ছক আকারে উপস্থাপন করেছি, যাতে তোমাদের মূল বিষয়গুলোকে বুঝতে আগে থেকে একটু বেশি সহজ এবং সাবলীল হয়ে যায়। সেক্ষেত্রে দেখো, তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ বাংলাদেশের সংস্কৃতির উপাদান। এখানে বাংলাদেশের সংস্কৃতির উপাদানকে আমরা প্রধানত দুটো ভাগে কিন্তু ভাগ করে ফেলেছি। একটা রয়েছে বস্তুগত বা দৃশ্যমান উপাদান, এবং আরেকটি রয়েছে অবস্তুগত বা অদৃশ্যমান উপাদান। প্রিয় শিক্ষার্থীরা, নাম শুনে বুঝতে পারছো, যেহেতু আমি বললাম যে বস্তুগত বা দৃশ্যমান, এই ক্ষেত্রে বস্তু বা একটা পদার্থ যেগুলো সচরাচর আমাদের চোখে পড়ে, দেখা যায়, হাত দিয়ে স্পর্শ করা যায়, এই সমস্ত উপাদানগুলোকে কিন্তু আমরা আমাদের সংস্কৃতির বস্তুগত উপাদান বলে থাকছি। আমি বিস্তারিত আরেকটু আলোচনায় যদি যাই, সেক্ষেত্রে আমি যেটা বলছি, চোখে খালি চোখে দেখা যায়, তুমি হাত দিয়ে স্পর্শ করতে পারবে, দ্যাট ইজ ধরা যায়, তৈরি করার জ্ঞান এবং কৌশল দেখা যায়। এই ক্ষেত্রে দেখো, এখানে কিছু উদাহরণস্বরূপ দেখো, বাড়িঘর রয়েছে, দোকানপাট, স্কুল কলেজ সহ বিভিন্ন সামাজিক পরিবেশের উপাদান কিন্তু, এবং আসবাবপত্র, পোশাক পরিচ্ছদ কিন্তু এখানে রয়েছে। সেক্ষেত্রে দেখো, এই সমস্ত বিভিন্ন কনস্ট্রাকশন সাইট বলো, বিভিন্ন স্ট্রাকচার বলো, বা বিভিন্ন তোমার শিল্পকলার বিভিন্ন যে তোমার হাতে কলমে যেগুলো বানানো হয়, যেগুলো প্রাথমিক শিক্ষার মাধ্যমে কিন্তু, বা যেগুলো ব্যবহারিক জ্ঞানের মাধ্যমে আমরা আমাদের প্রয়োগ দক্ষতাকে বা উচ্চতর দক্ষতাকে আমরা একটা কাজে রূপ দিতে পারি, সেগুলো কিন্তু সবসময় দেখা যাচ্ছে যে তৈরি করার জ্ঞান এবং কৌশলটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আমরা আয়ত্ত করতে পারছি। যেমন এই ক্ষেত্রে আমি তোমাদের সুবিধার জন্য লিখে রেখেছি বিভিন্ন সামাজিক পরিবেশের উপাদান এবং আসবাবপত্র এবং পোশাক পরিচ্ছদের নিজস্ব প্রয়োজনে মানুষ কিন্তু এগুলোকে সৃষ্টি করেছে। কাজেই তোমরা বুঝতেই পারছো যে সংস্কৃতির যে বস্তুগত যে উপাদানগুলো রয়েছে, সেগুলো সবকিছুই কিন্তু আসলে আমাদের, দ্যাট ইজ আমাদের মানুষের জীবনযাপনের প্রয়োজন এবং আমাদের জীবনযাত্রার মানটাকে কিন্তু সহজ এবং উন্নতকরণের জন্যই কিন্তু আসলে সংস্কৃতির যে আমাদের বস্তুগত উপাদানগুলো রয়েছে, সেগুলো কিন্তু আসলে আমাদের সংস্কৃতিতে আনয়ন করা হয়েছে বা আনা হয়েছে। সেক্ষেত্রে এই সমস্ত বস্তুগত উপাদানগুলো সবসময় আমরা দৃশ্যমান থাকবে। দৃশ্যমান শব্দের মানে হচ্ছে যেটা খালি চোখে দেখা যাবে, তুমি হাতে স্পর্শ করতে পারবা, এরকম কিন্তু বিষয়গুলো রয়ে যায় এবং শত শত বছর ধরে টিকে থাকে। এই যে স্থাপনাগুলো দেখো, যদি একটা বাড়িঘর বলো, দালান কোঠা বলো, যে কোনো স্কুল কলেজ, মসজিদ, মন্দির, হাসপাতাল, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আসলে আমরা একদিন দুই দিনের জন্য কিন্তু আমরা তৈরি করছি না। সামাজিক পরিবেশের উপাদান এই সমস্ত তোমার নির্মাণগুলো কিন্তু শুধুমাত্র আমাদের ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার হচ্ছে না, বরং সামাজিক বিভিন্ন উৎসব অনুষ্ঠানেও কিন্তু আমরা বরাবর কিন্তু এই সমস্ত বিষয়ের উপরে কিন্তু আমরা নির্ভর রয়েছি। এরপরে দেখো, যদি আমি আরেকটু যদি একটু এই পাশে যদি চলে আসি, তোমরা সবাই, আমি মনে করি যে তোমরা সবাই দেখতে পাচ্ছ খুব ভালোভাবে। তোমরা দেখো সবাই, এখানে রয়েছে অবস্তুগত বা অদৃশ্যমান উপাদান। আমি আগে বলেছি সংস্কৃতির, বাংলাদেশের সংস্কৃতির যে দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে বস্তুগত বা দৃশ্যমান উপাদান, আরেকটা রয়েছে অবস্তুগত বা অদৃশ্যমান উপাদান। এটা আসলে বস্তুগত উপাদান থেকে বিপরীতমুখী হবে বা সম্পূর্ণ উল্টো হবে। সেই ক্ষেত্রে বিষয়টা তোমাদেরকে বলে রাখছি, খালি চোখে দেখা যায় না। সংস্কৃতির যে অবস্তুগত বা অস্পর্শনীয় যে উপাদানগুলো, এগুলো আমরা আসলে খালি চোখে দেখতে পারবো না। তারপরে ধরা যায় না, ধরা যায় না বলতে গেলে হাত দিয়ে স্পর্শ করা যায় না। এগুলো শুধুমাত্র কি করা যায় বলতো, এগুলো শুধুমাত্র অনুভব করা যায়। আমি তোমাদের সুবিধার জন্য একটু লিখছি। ঠিক আছে,
শুধুমাত্র অনুভব করা যায়, এটা তুমি চিন্তা করতে পারো, এখানে হতে পারে তোমার প্রতিভা দ্বারা চিন্তা হতে পারে, তোমার নিজস্ব একটা স্বকীয়তা থাকতে পারে এবং তোমার যে সৃজনশীলতার বিকাশ সেটাই কিন্তু মূলত অবস্থাগত উপাদান বা অদৃশ্যমান উপাদানের কিন্তু সেটা সবচেয়ে প্রথমেই রয়েছে। এরপর দেখো জ্ঞান জ্ঞান বুদ্ধি ও বিবেচনা দিয়ে আয়ত্ত করতে হয়। এই সমস্ত বিষয়গুলো আসলে যেমন আমি যদি খুবই অল্প কথায় তোমাদেরকে বোঝানোর জন্য যদি যে পড়ালেখার কথাটা যদি বলি বা তোমাদের যদি শিক্ষার কথা বলি, তোমরা যেহেতু ষষ্ঠ শ্রেণীতে পড়ছো, এই যে তোমাদের পড়াশোনাগুলো বা এই যে তোমাদের দৈনন্দিন যে পড়াশোনা বলো বা তোমাদের শিক্ষার যে অতিরিক্ত শিক্ষা বহির্ভূত যে কার্যক্রমগুলো রয়েছে, এগুলো কিন্তু আমি তোমাদেরকে বুঝিয়ে দিতে পারি, আমি তোমাদের সাথে এগুলোকে আলোচনা করতে পারি। কিন্তু এই যে তোমাদের সাথে এখন আলোচনা করছি, এগুলো কিন্তু দেখা যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ, বুঝতে পারছো, কিন্তু এই সমস্ত উপাদানগুলোকে বা এই সমস্ত আলোচনাকে তোমাদের কিন্তু জ্ঞান বুদ্ধি দ্বারাই কিন্তু বিবেচনা করে আয়ত্ত করে নিতে হচ্ছে। এগুলো কিন্তু হাতে কলমে বা ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে কিন্তু আমি তোমাদের সাথে কিন্তু সেভাবে আমি হাতে হাতে পৌঁছে দিতে পারছি না। শুধুমাত্র তোমাদের মেধার বিকাশ, মেধা শক্তি বা তোমাদের যে চিন্তা শক্তি কাজে লাগে, তোমরা যে পড়াশোনার যে বিষয়টা, শিল্প সাহিত্যের যে বিষয়টা, তোমাদের যে বিভিন্ন যে প্রতিভা রয়েছে, এই বিষয়গুলোকে কিন্তু তোমরা খুব সহজে আয়ত্ত করতে পারছো। আমার বলার মূল কারণ কিন্তু সেটাই ছিল। এরপরে রয়েছে ধর্মীয় বিশ্বাস, নীতিমালা, ভাষা ও বর্ণমালা, শিল্প ও সাহিত্যের নানা দিক। এগুলো হচ্ছে কি আমাদের অবস্তুগত বা অস্পর্শনীয় যে সম্পদ বা উপাদানগুলো, অদৃশ্যমান যে উপাদানগুলো রয়েছে সেগুলো কিন্তু মূল বিষয়। এবং শেষে আরেকটা কথা লিখেছি, বস্তুগত উপাদান বাঁচিয়ে রাখার জন্য প্রয়োজন হয়। এই সমস্ত বিষয়গুলোকে আমাদের কখন দরকার হচ্ছে, বস্তুগত যে বিভিন্ন বিষয় রয়েছে, উপাদান রয়েছে, এগুলোকে বাঁচিয়ে রাখার জন্য কিন্তু আমাদের দরকার রয়েছে বা প্রয়োজন রয়েছে। এই ক্ষেত্রে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কথা না বললেই নয়, সেটা হচ্ছে এখানে আমি দেখো লিখেছি পরিবর্তনের ধারা পরস্পর নির্ভরশীল। এই ক্ষেত্রে দুটো অংশকে আমি একসাথে অ্যারো দিয়ে বা দুটো অংশকে আমি একসাথে সংযোগে স্থাপন করেছি। সেটা কিভাবে? প্রথমেই রয়েছে বস্তুগত বা দৃশ্যমান উপাদান, এই পাশে রয়েছে অবস্তুগত বা অদৃশ্যমান উপাদান। তো যেটা বলতে চাচ্ছিলাম, একটার পরিবর্তন আরেকটার পরিবর্তনের সাথে নির্ভরশীল। এই ক্ষেত্রে দৃশ্যমান যে বা বস্তুগত যে উপাদান, সেগুলো হচ্ছে কাঠামোগত উপাদান, কাঠামোগত উপাদান খালি চোখে দেখা যাচ্ছে, ধরা যাচ্ছে। আর এই সমস্ত যে অবস্তুগত বা অদৃশ্যমান উপাদান, এগুলো কিন্তু আসলে অবকাঠামোগত উপাদান। ঠিক আছে? তো বস্তুগত বা দৃশ্যমান উপাদানগুলো হচ্ছে কাঠামো ভিত্তিক উপাদান বা কাঠামোগত উপাদান, আর অবস্তুগত বা অদৃশ্যমান উপাদানগুলো রয়েছে অবকাঠামোগত উপাদান। এখন কথা হচ্ছে একটার পরিবর্তনের সাথে কিভাবে নির্ভরশীল। এই ক্ষেত্রে দেখো, যদি বস্তুগত বা কাঠামোগত কোনো উপাদানের পরিবর্তন হয়, আলটিমেটলি কিন্তু আমাদের অবস্তুগত উপাদানের পরিবর্তন হচ্ছে। আবার যদি কখনো এরকম দেখা যায় যে অবস্তুগত উপাদানের পরিবর্তন, সেটার সাথে কিন্তু বস্তুগত উপাদানের পরিবর্তনটাও কিন্তু জড়িত রয়েছে। এইভাবে করে একটা উপাদানের সাথে একটা উপাদান বা আমাদের সংস্কৃতির যে দুটো উপাদান, সেগুলো কিন্তু একটা উপাদানের উপরে বস্তুগতের উপরে অবস্তুগত যেভাবে নির্ভরশীল, ঠিক অবস্তুগতের উপরে বস্তুগত কিন্তু ঠিক একইভাবে নির্ভরশীল। তাছাড়াও যদি আমি খুব সহজভাবে বলতে যাই, যেমন বাংলাদেশের যে সংস্কৃতির যে উপাদান, খুব ছোট করে যদি বলি, নকশিকাঁথা। নকশিকাঁথা কিন্তু তোমার দেখা যাচ্ছে, স্পর্শ করা যাচ্ছে, তুমি ধরতে পারছো। কিন্তু নকশিকাঁথার মধ্যে যে বিদ্যমান যে মহিলারা যে এটার ভিতরে যে নকশা করে থাকেন, বিভিন্ন তোমার ফুল, পাতা, ফল, এই সম্পূর্ণটাই কিন্তু আসলে তাদের গ্রামীণ মহিলাদের বা গ্রামীণ সংস্কৃতির নিজস্ব একটা চিরায়ত রূপ এবং তাদের বুঝতে পারার ক্ষমতা এবং তাদের সম্পূর্ণটাই কিন্তু তাদের চিন্তা শক্তিকেই আসলে মূলত চিন্তা শক্তিরই বহিঃপ্রকাশ। সেই ক্ষেত্রে যে নকশিকাঁথাটি যে সেলাই করছেন, নকশিকাঁথাটা যে রচনা করছেন, সেই ক্ষেত্রে কিন্তু তার নিজস্ব মনোভাব, তার চিন্তাধারা, তার আচার আচরণ কিন্তু এখানে মূলত প্রধানভাবে প্রতীয়মান রয়েছে। তার মনের ভাবটাকে কিন্তু সে সুন্দর করে নকশিকাঁথার মাধ্যমে কিন্তু আমাদের সামনে তুলে ধরছে। তো এইভাবে করে সংস্কৃতির একটা উপাদানের সাথে একটা উপাদান কিন্তু সবসময়ই নির্ভরশীল হয়ে থাকে এবং একটা পরিবর্তনের মাধ্যমে অন্যটা কিন্তু পরিবর্তন হয়। আমি আবারও বলছি, অবস্থাগত উপাদানের পরিবর্তনের সাথে কিন্তু বস্তুগত উপাদান পরিবর্তন সম্পর্কযুক্ত রয়েছে এবং একটা উপাদান যদি কিনা বস্তুগত উপাদান যদি পরিবর্তন হয়, সেটার সাথে অবশ্যই কিন্তু সাংস্কৃতিক বা অবস্থাগত যে উপাদান রয়েছে সেটাও কিন্তু পরিবর্তন হবে। তো এই ছিল মোটামুটি আজকের আলোচনা।
সংস্কৃতি কাকে বলে এবং সংস্কৃতির যে উপাদান রয়েছে, বাংলাদেশের সংস্কৃতির উপাদান বস্তুগত এবং অবস্থাগত উপাদান রয়েছে। তো তোমরা সবাই, আমি আশা করি আমার আজকের ক্লাসটা তোমরা সবাই ভালোভাবে বুঝতে পেরেছো, আয়ত্ত করতে পেরেছো। তোমরা সবাই অবশ্যই শুধুমাত্র আমার ভিডিওটা দেখলেই হবে না, মূল বইটা থেকেও তোমরা একটু পড়াশোনা করবে এবং পড়াশোনায় মনোযোগী থাকবে এবং করোনা পরিস্থিতিতে তোমরা আতঙ্কিত নয়, বরং সচেতন থাকবে। এবং আমাদের ইউটিউবের যে চ্যানেল রয়েছে ইউনিক ম্যাজিক স্কুল, তোমরা সবাই সেটাকে সাবস্ক্রাইব করবে লেটেস্ট আপডেট এবং তোমার বিভিন্ন তথ্যাবলীর জন্য। তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।